সুধী দর্শক মন্ডলী, নিউ ভিউতে স্বাগত। আমরা জানি যুদ্ধের ডামাডোল চলছে। ইরান যুদ্ধ, ইসরায়েল আমেরিকা ভার্সেস ইরান। আহ এটা একটা খুব কমপ্লেক্স যুদ্ধ, জটিল। অত্যাধুনিক সমরাস্ত্র অর্থাৎ মিসাইল যুদ্ধ হচ্ছে। একদিকে ইরানকে অ্যাটাক করছে ইসরায়েল, সাথে সাথে আমেরিকা। অন্যদিকে ইসরায়েলও অ্যাটাক করছে, যেগুলো ইসরায়েলের যেই মিসাইল অ্যাটাক প্রতিহত করার যে ক্ষমতা, সেগুলো ভেদ করে যাচ্ছে ইরানের ড্রোন। অনেক কম দামি ড্রোন, অনেকে বলছে $20,000, কেউ বলছে 15-12 হাজার, এক একজন এক এক রকম। বাট অনেক কম দামি ড্রোন, এই কম দামি ড্রোনকে আহ ছিন্ন বিচ্ছিন্ন করতে বা এটাকে ঠেকাতে আরো যে সমস্ত মিসাইল ইসরায়েল মারছে, এটা আমেরিকান ফান্ডেড, এবং সেগুলোর দাম অনেক বেশি, মিলিয়ন মিলিয়ন ডলার, যেখানে হাজার হাজার ডলার হচ্ছে ইরানের ড্রোন। তো একটা ড্রোনকে নিউট্রালাইজ করতে দুইটা তিনটা করে মিসাইল ইউজ করতে হচ্ছে ইসরায়েলকে। কাতার, অন্যান্য যে আরব দেশগুলো রয়েছে, গালফ কান্ট্রি গুলো, যেখানে আমেরিকার বেজ আছে। আচ্ছা, যদি যুদ্ধটা নিয়ে কথা বলতে গিয়ে একটু ভূমিকাটা করি। রিসেন্টলি আমেরিকান পার্লামেন্ট বা সিনেটে একটা বিল উঠেছিল। ডেমোক্রেটরা বলেছিল যে আমেরিকার প্রেসিডেন্ট যেহেতু কংগ্রেসের কোনো অথরিটি নেয়নি, সো এই যুদ্ধ চালানোর তার কোনো এখতিয়ার নাই। কিন্তু সিনেটে রিপাবলিকানরা সেটাকে বাতিল করে দিয়েছে। তবে ওদের যে কথাবার্তা সেটা হচ্ছে যে এটা তো রিটেলিয়েশন, মানে এটা তো হচ্ছে আমেরিকা যুদ্ধ। এবং আমেরিকা বলছে, মার্কো রুবিও একটা প্রসঙ্গক্রমে বললেন যে তারা, মানে ইসরায়েল ইরানকে অ্যাটাক করবে, এই কারণে ইরান তখন আমেরিকান বেস গুলাকে অ্যাটাক করবে বা আমেরিকাকে অ্যাটাক করবে। যদি ইন্টেলিজেন্স ইয়ে ছিল যে ইরানের কোনো অ্যাটাক করার কোনো ক্ষমতা নাই এখন, আমেরিকাকে ডাইরেক্ট কোনো মিসাইল এত দূর আসবে না। অ্যাজ ওয়েল অ্যাজ আরেকটা ছিল যে তারা পারমাণবিক বোমা তৈরির দ্বার প্রান্তে চলে এসছে, এবং তাদের যেই এনরিচড ইউরেনিয়াম আছে, যেটা মানে অনেক ক্লিন ইউরেনিয়াম লাগে আপনারা জানেন, সেটা তারা 60% প্লাস হয়ে গেছে, এবং 11টা নিউক্লিয়ার বোম বানানোর ক্ষমতা হয়ে গেছে। এই সমস্ত কথাবার্তা বলে, যেটাও সত্যি না, কারণ আমেরিকান ইন্টেলিজেন্স সিআইএ এরা বলেছে এটাও সত্যি না। পেন্টাগন থেকে ব্রিফ করা হয়েছে। তো আলটিমেটলি রুবিওর কথাটা হচ্ছে যে আমরা, আমাদেরকে যদি মারে, আমরা কি সিটিং ডাক হিসাবে বসে থাকবো? আমাদেরকে মারবে, ইসরায়েল অ্যাটাক করলে আমাদেরকে তো মারবেই। এই জন্য আমরা অ্যাটাক করেছি, যাতে আমাদেরকে ক্ষয়ক্ষতি অনেক কম হয়, যাতে আমরা আগে প্রিকশন নিয়ে নিতে পারি। তো এইখানে ব্যাপার হচ্ছে, এইটা বলতে গিয়ে যে জিনিসটা দাঁড়িয়েছে পুরো পৃথিবীর সামনে, মার্কো রুবিও আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী বা সেক্রেটারি অফ স্টেট যা করলেন, তাতে বোঝা গেল যে ইসরায়েল করছে দেখেই আমেরিকা করছে। আমেরিকার নিজস্বতা বলে কিছু নাই। আমেরিকা ইসরায়েলের পক্ষে কাজ করে যাচ্ছে। আমেরিকার নিজস্ব কোনো চাওয়া পাওয়া বা কোনো স্ট্র্যাটেজি নাই। তো এরকম একটা যুদ্ধে জড়াচ্ছে, এবং এটাতে আমেরিকার প্রচন্ড অসন্তোষ, এবং কংগ্রেস এবং সরকারি পর্যায়ে তাদের অনেক প্রোটেস্ট চলছে। পাবলিকও প্রোটেস্ট করছে, জনগণও প্রোটেস্ট করছে এই আমেরিকার স্ট্রিট গুলোতে। ইভেন যারা অ্যান্টি জায়নিস ইহুদি, তারাও প্রোটেস্ট করছে। একটা বিরাট একটা মানে প্রোটেস্টের সম্মুখীন আমেরিকা। তারপরেও এখানে যেটা আমি একটা হিসাব দিলাম, যে $5 মিলিয়ন যেই ইয়েগুলো, মিসাইল গুলো, এগুলো সাস্টেনেবল না, ফিজিবল না। এগুলো অনেক খরচের ব্যাপার, এবং এগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, এবং এগুলো তৈরি করতেও অনেক সময় লাগে। তো এমনও দেখা গেছে যে আমেরিকা এক বছরে যে মিসাইল বানিয়েছে, সেটা নাকি 48 ঘন্টার ভিতরে শেষ করে ফেলেছে। বিলিয়ন বিলিয়ন ডলার হ্যাজ বিন স্পেন্ড। তো এখন নতুন আর একটা
এর ভিতরে তো আরো অনেক ঘটনাই ঘটছে। 5 দিন 6 দিন হয়ে গেল যুদ্ধ। আমেরিকা 1 2 দিন ভেবেছিল হবে, ইরান তো রিটেলিয়েট করেছে তাদের খামেনি মরে যাওয়ার পরে। খামেনি কিন্তু ইরানের প্রেসিডেন্ট শুধু ছিল না, প্রেসিডেন্ট তো নয়, মানে ইরানের কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ চিফ ওইভাবে ছিল না, সুপ্রিম লিডার ছিল। কিন্তু খামেনি হচ্ছে শিয়া সম্প্রদায়ের ধর্মীয় নেতা, যেমন পোপ খ্রিস্টানদের ধর্মীয় নেতা, ঠিক তেমনি খামেনি হচ্ছে শিয়া সম্প্রদায়ের ধর্মীয় নেতা। তো একজন ধর্মীয় নেতাকে যখন মেরে ফেলা হয়, তখন সেটার যেই আবেগ এবং সেটার যেই তার সাপোর্টার ফলোয়ারদের ভেতরে যা চলতে থাকে, সেটা থামানো খুব টাফ হয়ে যায়। শুধু একজন প্রেসিডেন্ট হলে তার অনেক কি বলবো, অনেক শত্রু থাকে বা অনেক বিরোধী পক্ষ থাকে, কিন্তু একজন ধর্মীয় নেতা যেমন পোপ, এদের তো বিরোধী পক্ষ থাকে না। এরা সর্বসম্মতিক্রমেই ধর্মীয় নেতা হন, এবং সেই যোগ্যতা তাদের থাকে ধর্মীয় নেতা হওয়ার, এবং সেই গ্রহণযোগ্যতা থাকে। যাই হোক, এখন আরেকটা জিনিস হচ্ছে, এই যে ওয়েস্ট, মানে ব্যাপারটা হচ্ছে যে পশ্চিম এশিয়া, ইরান এবং মিডল ইস্ট, যদিও মিডল ইস্টকে মধ্য এশিয়া বলা হয়, কিন্তু ইরান পশ্চিম এশিয়ায় পড়েছে। পাশে রয়েছে আফগানিস্তান, এই পাশে রয়েছে পাকিস্তান। এদিকে আফগানিস্তান পাকিস্তানও যুদ্ধ শুরু হয়ে গেছে, এবং ট্রাম্প পাকিস্তানকে রীতিমতো বাহবা দিয়েছেন যে দে নো হোয়াট দে আর ডুইং, এবং তারা যা করছে ঠিকই ভালোই করছে, তারা আমাকে আর জড়াতে হচ্ছে না। এট দ্য সেম টাইম আমরা যেটা দেখলাম যে ইরানের একটা জাহাজ আহ ইন্ডিয়ায়, ভারতীয় ওশানে, তারা একটা এক্সারসাইজ মিশনে, প্রায় এখানে অনেকগুলো দেশ ছিল, একটা ফ্রেন্ডলি কান্ট্রি হিসাবে তাদেরকে দাওয়াত দিয়েছে। আহ যেমন ওইখানে পাকিস্তানকে দাওয়াত দেওয়া হয়নি, চায়নাকে দাওয়াত দেওয়া হয়নি, ইনভাইট করা হয়নি এক্সারসাইজে। আমেরিকাও ছিল, এবং আমেরিকার ফান্ডেড এক্সারসাইজটা হচ্ছে। তো সেখানে ইরান জয়েন করেছে ভারতের ফ্রেন্ডলি কান্ট্রি হিসেবে, যদিও আমেরিকার ফান্ডেড। এবং 25 ফেব্রুয়ারি পর্যন্ত এক্সারসাইজটা চলে, এবং তখন পর্যন্ত সবই ঠিক ছিল, এবং ইরান ভারত ভালো বন্ধু। এটা আপনারা জানেন যে চাবাহার ইরানের একটা পোর্ট, সেখানে ভারতের অনেক ইনভেস্টমেন্ট ছিল। সেখান থেকে ভারত আফগানিস্তান হয়ে মধ্য আহ, এশিয়ায় বা কি বলে পশ্চিম উত্তর এশিয়ায় যাওয়ার একটা চিন্তা ভাবনা ছিল। তো সেটা তো ট্রাম্প বা আমেরিকান প্রশাসন যখন বলল যে এটাকে বন্ধ করে দিতে হবে, ইট উইল বি অ্যাটাক, তখন কিন্তু ভারত তাড়াতাড়ি বন্ধ করে দিয়ে পাট চুকিয়ে ফেললো, এবং তারপরে ইরানকে ইনভাইটও করলো তাদের প্রশিক্ষণে। এবং ইরানের এই জাহাজটা, যেটা হচ্ছে যুদ্ধ জাহাজ, যেহেতু প্রশিক্ষণে ছিল, তাদের কোনো অ্যামুনেশন ছিল না, গোলা বারুদ ছিল না, এবং আনআর্মড, যেটাকে বলে আনআর্মড যুদ্ধ জাহাজ ছিল, এবং সেটা ফেরত আসছিল। এবং জাস্ট ভারতের বিজেপি বলছে যে তারা যুক্তি দিচ্ছে যে এটা তো আমাদের সমুদ্র সীমায় না, এটা আমাদের সমুদ্র সীমার বাইরে। বাইরে মানে কি নেই, মানে জাস্ট অ্যাডজাসেন্ট, এরকম একটা অবস্থা। সেজন্য তারা কোনো এটার দায় নিবে না। অথচ তাদের ইনভাইটেশনে কিন্তু এই যুদ্ধ জাহাজটা এসেছিল ইরান থেকে, এবং সেটাকে আমেরিকা টর্পেডো দিয়ে ধ্বংস করে দিল। তাহলে কি দাঁড়ালো, যে ইন্ডিয়ার সাথে আমেরিকার চুক্তি আছে কিন্তু, যেটা বাংলাদেশের সাথেও নাই, পাকিস্তানের সাথেও নাই। সেটা হচ্ছে আকসা আর জিসোমিয়া। আকসা মানে অ্যাকুইজিশন এন্ড ক্রস সার্ভিসিং এগ্রিমেন্ট, যেটা হচ্ছে ক্রস সার্ভিস, মানে আমেরিকার জাহাজ যদি ইন্ডিয়ার কোনো পোর্টে যেতে চায় যেতে পারবে, সেটা যুদ্ধ জাহাজ হলেও যেতে পারবে, সেখানে যদি সে তেল চেঞ্জ করতে চায় করতে পারবে, মানে একটা ক্রস সার্ভিসিং একটা এগ্রিমেন্ট। এটা ইন্ডিয়ার সাথে আছে আমেরিকার। আরেকটা হচ্ছে জেসোমিয়া। জেসোমিয়া হচ্ছে জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি ইন্টেলিজেন্স এগ্রিমেন্ট। অর্থাৎ আমি যদি কিছু করি তোমার ওখানে, বা তোমার ওখানে যদি কোনো ইন্টেলিজেন্স, মিলিটারি ইন্টেলিজেন্স কিছু থাকে, দ্যাট আই শুড শেয়ার ইট উইথ, সেটা আমেরিকাও করবে, ভারতও করবে। তো এই দুইটা চুক্তি থাকার পরেও দেখা গেল ভারত কিছুই জানে না। আমেরিকান সাবমেরিন যে ভারতের ইন্ডিয়ান ওশানের পাশে দাঁড়িয়ে আছে, ভারত সেটা টের পাচ্ছে না। ভারতের কোনো, ইন্ডিয়ার কোনো ডিটেকশন নাই যে আমেরিকান যুদ্ধ জাহাজ এখানে, মানে সাবমেরিন এখানে আছে।
তারপরে শ্রীলঙ্কাকে টর্পেডো করলো, মারলো। শ্রীলঙ্কার 84 সামথিং লাইক দিস তারা মারা গেল সেলার সোলজার্স। এবং কিছু শ্রীলঙ্কা তাদেরকে শ্রীলঙ্কা বলছি, সরি, ইরানের। এবং কিছু শ্রীলঙ্কা গিয়ে কিছু তারা শুশ্রূষা পেল হসপিটালে। কিন্তু ইন্ডিয়ার কোনো খবর নাই, ইন্ডিয়া কিছুই করলো না, উদ্ধারও করলো না, কিছুই করলো না। এমনকি আমরা শুনেছি যে আমেরিকান যে টর্পেডো বা আরো অন্যান্যরা তারা উদ্ধারে মানে দেখছে জিনিসটা হচ্ছে, কিন্তু উদ্ধার করে নাই। এখন ইন্ডিয়া এটা কিভাবে সামলাবে? মানে অনেকের মতে যে ইন্ডিয়া এর মাধ্যমে ইন্ডিয়াকে যুদ্ধে জড়ানোর একটা চেষ্টা তৈরি হয়েছে। অলরেডি ইন্ডিয়া কিন্তু পাকিস্তানকে থ্রেটও করেছে যে সিন্ধু 2 আবার একটা তারা আক্রমণ করবে, যেহেতু আফগানিস্তানের সাথে যুদ্ধ চলছে পাকিস্তানের। তো আমরা দেখতে পাচ্ছি যুদ্ধ কিন্তু দক্ষিণ এশিয়ার দিকে গড়াচ্ছে গ্র্যাজুয়ালি। এখানে শ্রীলঙ্কার কাছে যেই জাহাজটা ছিল, সেটা ইন্ডিয়ান ওশানের ধারে কাছে, সেখানে ইন্ডিয়ান ওশানে ইরানিয়ান জাহাজটা ধ্বংস হলো। ইরান অবশ্য আমেরিকান একটা ট্যাঙ্কারকে এটার ক্ষতিপূরণ হিসাবে বা এটার প্রতিশোধ হিসাবে হরমুজ প্রণালীতে বসে থাকা আমেরিকান একটা পেট্রোল ট্যাঙ্কার জাহাজ, সেটাকে আগুন ধরিয়ে দিয়েছে, মানে সেটাকে জ্বালিয়ে দিয়েছে। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে যে হরমুজ প্রণালী যেহেতু অলমোস্ট 70% হরমুজ প্রণালী দিয়ে যে সমস্ত জাহাজ যেত সেগুলো বন্ধ। আর হরমুজ প্রণালী আপনারা জানেন 30 কিলোমিটারের মতো, মানে খুবই ছোট একটা প্রণালী। এখান থেকে খুব ধীরে সুস্থে জাহাজ যেতে হয় এবং গ্রাজুয়ালি একটা দুইটা করে যায়। তো এইখানে প্রায় 37টা ভারতীয় ট্যাঙ্কার কিন্তু বসা। ইরান যদি চায় তাহলে এই সিটিং ডাক গুলাকে সবগুলোকে ধ্বংস করে দিতে পারে, কিন্তু ইরান করছে না। তবে ইরানের সাথে ভারতের যে বন্ধুত্ব, সেটা কিন্তু আর টিকছে না। এটা একটা ঐতিহাসিক কালো রেখা পড়ে গেল, এবং যেটা ভারতের উপরে বর্তায়, কারণ তারা ইনভাইট করে নিয়ে গেছিল ইরানকে। সো মানে সর্বসাকুল্যে যেটা বোঝা যাচ্ছে যে যুদ্ধ এটা কমছে তো নাই, বরঞ্চ বাড়ছে, এবং বাড়ছে শুধু বিভিন্ন ভাবে বাড়ছে। যেমন, এবং এটার ভিতরে কারণও আছে, বাড়ছে কিভাবে। যেমন বলা হলো এক পর্যায়ে যে ইরান সৌদি আরবের আরামকো তেল শোধনাগারে অ্যাটাক করেছে। পরে সৌদি আরবই বললো যে না, সেটা করে নাই, ইরান করে নাই। কাতারও বললো যে সেটা ইরান করে নাই, এবং ইরানও বলেছে যে না, আমরা করি নাই। হ্যাঁ, ওরা যেগুলো যেগুলোতে করেছে, আরো যে 18-19টা দেশ আছে এর ভিতরে, যে 7-8টাকে তারা অ্যাটাক করেছে, আমেরিকান বেস অ্যাটাক করেছে, বিভিন্ন ট্রান্সপোর্টেশন অ্যাটাক করেছে, বিভিন্ন যেগুলো যেগুলো অন্য যেগুলো যেগুলো অ্যাটাক করেছে সেগুলো তারা দাবি করেছে। কিন্তু সৌদি আরবেরটা তারা দাবি করে নাই। কেন করে নাই? তার কারণ হচ্ছে পাকিস্তান ইরানের সাথে একটা নেগোসিয়েশন এসেছে, তোমরা যাই করো সৌদি আরবে করো না, কারণ সৌদি আরবের সাথে পাকিস্তানের একটা টাই আছে বা একটা এগ্রিমেন্ট আছে, যেটা ন্যাটো টাইপের। এক দেশ আক্রান্ত হলে আরেক দেশ সেখানে চলে আসবে তাকে সেভ করার জন্য। তো এই কারণে ইরান সৌদি আরবকে স্পেয়ার করেছে বা করছে। কিন্তু এটার যে প্রপাগান্ডা মেশিন ইসরায়েলের, সেখানে বলা হচ্ছে যে এটা ইরান করেছে, মানে সিভিলিয়ান জায়গা, অথচ সিভিলিয়ান 150 জনের মতো মেয়ে, বাচ্চা মেয়েরা, স্কুলের মেয়েদেরকে মেরে ফেলেছে ইসরায়েল। আমেরিকা যদি এটা ডিনাই করেছে, বলেছে না এটা আমরা করি নাই। হতে পারে, কিন্তু ইসরায়েল করে নাই কে বলবে? এট দ্য সেম টাইম অনেকেই বলছে আরামকো, সৌদি আরবের আরামকো শোধনাগারে ইসরায়েলিরা অ্যাটাক করেছে। এছাড়াও আহ সাইপ্রাসে ব্রিটিশ বেইজে অ্যাটাক হয়েছে। এবং সাইপ্রাসে আপনারা জানেন যে প্রচুর জিউস আছে, তারা ওইখানে জমি টমি কিনেছে। এটা নিয়ে সাইপ্রাস গভর্নমেন্টও একটু ঝামেলায় আছে। তো সেখানে অ্যাটাক করেছে। আর আরেকটা অ্যাটাক করেছে টার্কিতে। তো সাইপ্রাসেও বলা হচ্ছে যে ইরান অ্যাটাক করেছে, ফলে এখন ইউরোপ চলে আসবে ইরানের বিরুদ্ধে যুদ্ধে, এরকম, বা ব্রিটিশ অ্যাটলিস্ট তো আসবেই। কিন্তু মিস্টার স্টারমার, ব্রিটিশ প্রধানমন্ত্রী, উনি বলেছেন যে না, এটা কোনো লিগ্যাল যুদ্ধ না, আমেরিকা এটা লিগ্যাল যুদ্ধ করছে না, তো আমরা এখানে জড়াতে পারি না। তারা বলছে ঠিক আছে, বেজ ইউজ করলে করো, বাট আমরা জড়াবো। উই আর নট গোয়িং টু গিভ আওয়ার সোলজার্স অর এনিথিং। তো
হয়তো টার্কিটাও দেখা যাবে যে সেটাও ইরান করেনি, অন্যরা করছে, কিন্তু কোশ্চেন হচ্ছে কেন করছে। এবং এই যে ইরানের যে জাহাজকে ডুবিয়ে দিল, এতজন সোলজার মারা গেল ভারত উপমহাদেশের সাথে ভারত মহাসাগরে, যেটাকে মোদিজি বলেন মহাসাগর, ওনার যে পলিসি। তো ওই পলিসিতে তো ওনার ইন্ডিয়ান কি বলে, ইন্ডিয়ান যে ওশান, সেটা মনমোহন সিং এর সময় থেকে এটাকে বলা হতো নেট সিকিউরিটি। মানে পুরা ইন্ডিয়ান ওশানে যাই হবে এটা সিকিউরিটির দায়িত্ব হবে ভারতের। এবং মহাসাগর যে এই পলিসি, সেটাতেও তাই হওয়ার কথা, যে ইন্ডিয়ান ওশান ইন্ডিয়ার সিকিউরিটি, ইন্ডিয়া সিকিউরিটি দিবে। কিন্তু এখন কি হলো, আমেরিকার টর্পেডো ইরানের জাহাজে আঘাত করায় বা ইরানের জাহাজকে আক্রমণ করায় এবং এতজনের মৃত্যু, এবং যারা নাকি আনআর্ম ছিল, যারা যুদ্ধক্ষেত্রে যায়নি, যারা এক্সারসাইজ করতে গেছিল, তাদেরকে অ্যাটাক করা হলো। এটা তো অবশ্যই একটা খুবই আহ নৈতিকতার দিক থেকে খুব একটা ভালো কাজ বলে মনে হয় না। যদিও যুদ্ধে এনিথিং ইজ লিগ্যাল বলা হয়, কিন্তু আবার এট দ্য সেম টাইম আমেরিকা বলছে এটা কোনো যুদ্ধ না, দিস ইজ নট ওয়ার, এখানে যুদ্ধ হচ্ছে না। এখন তারা কি জন্য বলছে, হয়তো আমেরিকান বুটস আর নট অন দ্য গ্রাউন্ড, বাট এট দ্য সেম টাইম আমরা দেখেছি যে কুর্দিশ যারা আছে ইরাকে, তাদের উপরেও একটা অপপ্রচার চালানো হচ্ছে যে কুর্দিশরা ইরানে ঢুকে গেছে এবং তারা ওইখানে ফাইট করছে। পরে আবার অনেকে বললো যে না, ইরাকের কুর্দিশরা ঢুকে নাই, এখানে ঢুকে গেছে ইরানে যারা কুর্দিশ ছিল তারাই। এগুলো সব প্রোপাগান্ডা। কারণ এটা লজিক হচ্ছে যে কুর্দিশদের যদি ঢুকে ইরাক থেকে, ইরাকে কিন্তু প্রচুর শিয়া আছে এবং তারা আমেরিকান এম্বাসিতে অ্যাটাকও করেছে। এবং এছাড়াও ইরানে তো শিয়া আছেই, তো কুর্দিশরা তো দুই দিকে স্যান্ডউইচ হয়ে যাবে। তো কোনো কোনো ভাবেই এই জাতীয় সুইসাইডাল মিশনে যাবে না বা যাওয়া উচিত। এনিওয়ে, তো যেটা আমরা দেখছি ধীরে ধীরে, এবং এছাড়াও যেটাকে বলে কস্ট অফ ওয়ার, সেটা এমন ভাবে বেড়েছে, তেলের মূল্য তো অবশ্যই বেড়ে যাচ্ছে। এবং আর এক সপ্তাহ চললে তেলের মূল্য গগনচুম্বী হবে। এবং সবচেয়ে বড় জিনিস যেটা হবে, যেটা নাকি চায়না অলরেডি করেছে, যে তারা ক্রুড অয়েল এখন আর এক্সপোর্ট করছে না, বিকজ তাদের হাতে 1 মাস না 2 মাসের তেল আছে, তারা এটাকে প্রিজার্ভ করছে। তো এমন অবস্থা হবে যে অনেকে, যেমন ইন্ডিয়ার কাছে তেলই থাকবে না আর এক সপ্তাহ পরে, এরকম অবস্থা হবে। বাংলাদেশের ক্ষেত্রেও তাই হবে সব জায়গায়, কারণ কাতার এলএনজি এগুলো প্রোডাকশন কেন্দ্র বন্ধ করে দিয়েছে, আর ট্রান্সপোর্ট তো হচ্ছেই না, হরমুজ তো বন্ধ। তো আর কয়েকদিন পরেই দেখা যাবে অর্থনৈতিক এবং সামরিক দুইভাবেই দক্ষিণ এশিয়া এখানে জড়িয়ে পড়তে পারে, খুবই সম্ভাবনা রয়েছে। এবং ভারতের সম্ভাবনা খুব বেশি রয়েছে, যদিও ভারত হয়তো চেষ্টা করবে, কিন্তু যেটা হতে পারে যে ভারতের বেইস ইউজ করতে পারে আমেরিকা, যেটা হয়তো পাকিস্তানের ক্ষেত্রে পারবে না। পাকিস্তানের ক্ষেত্রে হয়তো চেষ্টা করেও পারে নাই, পাকিস্তান অলরেডি সেখান থেকে সরে এসছে, কারণ পাকিস্তানের সাথে ইরানের বন্ধুত্ব আছে, পাকিস্তানের সাথে সৌদি বন্ধুত্ব আছে। তো ভারত ইসরায়েলের, আপনারা জানেন যে জাস্ট যুদ্ধের আগের দিন জনাব মোদী ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে এক মিটিং করেন, ইসরায়েলে এখানে সফর করেন, এবং তারপর পরই যুদ্ধটা শুরু হয়। তো এখন সন্দেহ হচ্ছে যে মোদী কি জানতেন, যে, এবং না জানার কারণ কি, ওনার তো ইন্টেলিজেন্স শেয়ারিং আছে আমেরিকার সাথে, জিসোমিয়াত, এবং ওনার তো বেজ ইউজ করার পারমিশন আছে আমেরিকার। তো উনি কি জানতেন না, মোদি, যে আমেরিকার টর্পেডো, আমেরিকার সাবমেরিন তার এলাকায় আছে? উনি কি এটা জানেন না যে উনি একজনকে ইনভাইট করে নিয়ে এসেছেন এবং সেটাকে অ্যাটাক করা হবে? ওনার কাছে কি এই সমস্ত ইন্টেলিজেন্স ছিল না? তাহলে কি নেক্সট টাইম পাকিস্তানি জাহাজ অথবা চাইনিজ জাহাজ এভাবে ঢুকে যেতে পারবে? এটা তো একটা এক্সাম্পল হয়ে গেল। ফলে ইন্ডিয়া ফেইল্ড মিজারেবলি টু প্রোটেক্ট ইন্ডিয়ান ওশান সিকিউরিটি কনসার্ন। আমরা জানি কিছুদিন আগে আমাদের এখনকার প্রধানমন্ত্রী, এই সরি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান গিয়েছিলেন ভারতে, এই যে ইন্ডিয়ান ওশানের সিকিউরিটি নিয়ে।
তো আমার কাছে যেটা ধারণা হচ্ছে যে এই যুদ্ধ সহজে কমবে না, ইরানও ছাড়বে না। ইরানের এটা ধর্মযুদ্ধ। আমেরিকাও এটাকে ধর্মযুদ্ধ করার চেষ্টা করছে। তারা তাদের প্রায় 200 জন সোলজার জানিয়েছে যে তাদেরকে বলা হচ্ছে যে এটা জেসাস ক্রাইস্টকে আনার একটা যুদ্ধ, এই যুদ্ধে জিতলে জেসাস ক্রাইস্ট আসবে, এই ধরনের কিছু কথা। আর এছাড়াও জিনিসপত্রের দাম, যোগাযোগ ব্যবস্থা, সম্পূর্ণ কিছু ধসে পড়ছে, ভেঙে যাচ্ছে। আহ ইরানের কথা হলো, টার্কিও এটা একজন বলেছে টার্কির সরকারি পক্ষ থেকে, যে ইরানের অ্যাটিটিউড হচ্ছে যে আমি মরলে সবাইকে নিয়ে মরবো, মানে আমি শুধু একা একা মরবো না। ইরান, আপনারা চিন্তা করে দেখেন, ইরান 60-70% অফ ওয়ার্ল্ড অয়েল তাদের কাছে। তারা এই অয়েল ঠিক মতো বিক্রি করতে পারছে না, তারা এই অয়েল বিক্রি করতে না পেরে তারা গরিবই অবস্থায় আছে, তারা দুঃখ দুঃখ কষ্টে আছে। অথচ অন্যান্য মিডল ইস্টের দেশগুলো অয়েল বিক্রি করে করে কোথায় চলে যাচ্ছে, অথচ তাদের থেকে ইরানের অয়েল বেশি। জাস্ট স্যাংশন। এটার পিছনেও কারণ আছে, কারণ এই মিডল ইস্টের দেশগুলো ডলারে তেল বিক্রি করতো, এটা কিসিঞ্জারের পলিসি ছিল, ডলারের তেল বিক্রি করতো। এই জন্যই বলা হতো ডলারকে পেট্রো ডলার। এবং পেট্রো ডলারের তেল বিক্রি করার পর থেকেই ডলারের ভ্যালু বাড়তে শুরু করলো। একমাত্র ইরানই সেটা মানেনি, তারা তাদের কারেন্সিতে তাদের তেল বিক্রি করেছে, পেট্রো ডলারে করেনি। এরপর থেকে ইরানের উপরে প্রচন্ড ক্ষোভ বা ইরানকে ধ্বংস করার চিন্তা। এবং এই খামেনি রেজিম বা এই ধরনের রেজিম চেঞ্জ, এটা একটা সম্পূর্ণ ভুল অ্যানালাইসিস হয়েছে আমেরিকার ক্ষেত্রে, যেটা সবাই বলছে এখন। বড় বড় যারা মিলিটারি বিশেষজ্ঞ আছে তারা সবাই বলছে ভুল হয়েছে অ্যানালাইসিসটা। এখানে রেজিম চেঞ্জ সম্ভব না, কারণ এটা কোনো প্রেসিডেন্টের কিলিং না, এটা একটা ধর্মীয় নেতার মৃত্যু। এবং যেটা করেছে আমেরিকা, সেটা অনেকেই বলছে যে এই ধর্মীয় নেতাকে মার্টিয়ার করে দিলে, শহীদ করে দিলে। এবং আপনারা জানেন যে ইসলামে শহীদের মূল্য অনেক বেশি অন্যান্য যে কোনো কিছুর থেকে। তো আশা করছি মানুষের শুভ বুদ্ধির উদয় হবে। আমাদের দেশের দরকার এনার্জি সাপোর্ট যাতে ঠিক থাকে, সেটার দিকে তাকানো। আমাদের দেশের দরকার ইম্পোর্ট, যাতে মজুদ বাড়ানো যায় যেভাবেই হোক। বিভিন্ন দেশ আছে এখানে, এখনো সুযোগ আছে। পরবর্তীতে যেভাবে ভারতীয় মহাসাগরে, ভারত সাগরে যেভাবে আমেরিকান দেখতে পাচ্ছি ঘটনা, এবং যুদ্ধ ডামাডোল এখানে ছড়িয়ে পড়েছে, এখন বেশি দূর কিন্তু নাই। যে কোনো সময় আরো অনেক দেশ জড়াবে। এবং যেভাবে দেখতে পাচ্ছি যে কনস্পাইরেসি করে ছড়িয়ে মিডিয়া, যে ইরানের গায়ে দোষ চাপানো হচ্ছে, সাইপ্রাসের অ্যাটাক, টার্কির অ্যাটাক, সৌদি আরবের অ্যাটাক, মানে যাতে অনেক দেশ এখন একটা যুদ্ধের ভিতরে জড়িয়ে পড়ে, যেটা নাকি ইসরায়েলের মনোবাঞ্ছা। যাতে, এবং এটা হলে কিন্তু থার্ড ওয়ার্ল্ড ওয়ার লাগার সমূহ সম্ভাবনা দেখা দিচ্ছে। তখন প্রত্যেকটা দেশকেই জড়াতে হবে। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি।